মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু আজ কতদিন বাড়ি ফেরেনি তার হিসেব ঠিক লক্ষ্মীরও জানা নেই। প্রথম দিকে যখন খোঁজাখুঁজি চলছে তখন হিসেব রেখেছিল। একটা সময় পর যখন সবাই ধরেই নিল রিজুকে আর খুঁজে পাওয়া যাবে না, একা হাতে লক্ষ্মী তার নিজের মনের আশা জাগিয়ে রাখে কিভাবে? শুধু ছেলেকে ঘুম পাড়িয়ে মাঝে মধ্যে কান্নায় ফেটে পড়ে লক্ষ্মী। কত রাত কেটে যায় ঘরের চালার দিকে তাকিয়ে। ওর গোছানো সংসার ঠিক কিভাবে শেষ হয়ে গেল তার কিছুই উত্তর পায় না সে। ভাবতে গিয়ে পাগল লাগে নিজেকে ওর। জবা না থাকলে হয়তো তাই হতো। নিজের সন্তানের দিকে তাকিয়েই কোনোভাবে নিজেকে সামলেছে লক্ষ্মী। জবার খাওয়া দাওয়া, জামা কাপড় এসবের যোগান রাখতেই একা হাতে কাজ করে যায় ও। গ্রামের লোকেরাও খুবই সহানুভূতি দেখায় লক্ষ্মীকে, কিন্তু তার থেকে বেশি কিছুই না। এমনকি নিজের পরিবারের লোক একই গ্রামে থাকা সত্ত্বেও কোনো সাহায্যই পায় না লক্ষ্মী সেখান থেকে। ওর মনে হয় লোকু আজ বেঁচে থাকলে হয়তো ওদের এরকম দিন দেখতে হতো না। লোকু বেঁচে থাকলে ও কিছুতেই রিজুকে এভাবে ঘর ছেড়ে চলে যেতে দিত না। রিজু নিজেই হয়তো সেটা করতে পারত না। এসব ছাড়াও রিজুর বেঁচে থাকা নিয়েও অনেক সময় প্রশ্ন উঠেছে লক্ষ্মীর মনে, কিন্তু সেটা আসার সাথে সাথেই লক্ষ্মী এক নিমেষে সে চিন্তা দূর করেছে। এরকমটা মনে হতেই লক্ষ্মী কিরকম অসুস্থ বোধ করতে শুরু করে। ওর মনে হয় যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে ও। নিজেকে লক্ষ্মী এই বলে সান্ত্বনা দেয় যে রিজু যেখানেই থাকুক নিজের খেয়ালও রাখতে পারে। কিছু না কিছু করে ঠিক দিন চালিয়ে নেবে নিজের। আর নিজের জন্য না হলেও লক্ষ্মী আর জবার জন্য ঠিক একদিন ফেরত আসবেই রিজু। বৃদ্ধকে দেখতে পাওয়ার পর থেকেই নিজের হারিয়ে যাওয়া শক্তি যেন আবার ফিরে পায় রিজু। বহু গ্রাম শহর ঘুরে বেড়িয়ে শেষমেশ সেই বৃদ্ধের দেখা সে পেয়েছে। কতবার রিজুর মনে হয়েছে এসব ছেড়ে সে বাড়ি ফিরে যাবে, কিন্তু রিজু পারেনি সেটা করতে। দেবী কালকুর্ণী রিজুকে ফিরে যেতে দেননি। এমন কতদিন গেছে রিজু সারাদিন সেই বৃদ্ধের খোঁজ করেছে। রাত যখন গড়িয়ে নেমেছে সে আশ্রয় নিয়েছে কোনো এক ভাঙা বাড়ি বা গাছের ছাউনির তলায়। চোখে ঘুম নেমে আসতেই দেখা পেয়েছে দেবী কালকুর্ণীর। কি ভয়ঙ্কর সেই রক্ষমূর্তি! রিজুকে আঘাত করতেও সে পিছু পা হয়নি। সকালে ঘুম যখন ভেঙেছে সে দেখতে পেয়েছে নিজের সারা শরীরে লাল হয়ে ফুলে থাকা সেই দাগগুলো। ভক্তি শুধু বিশ্বাস নয়, ভয় থেকেও জন্ম নেয়। সেটা রিজুর আর বুঝতে বাকি থাকে না। ঠিক লক্ষ্মীর মতো রিজুর সারাক্ষণ এক ভয় কাজ করতে থাকে, তার যা ক্ষতি হচ্ছে হোক। দেবী লক্ষ্মী আর জবাকে কোনোভাবে আঘাত করছে না তো? বৃদ্ধকে খুঁজে পাওয়ার আশায় রিজু সেই জায়গাতেই থাকবে ঠিক করে, কিন্তু খাওয়া দাওয়া পড়ার কিছু ব্যবস্থা সেখানে নেই। তাই রিজু ঠিক করে সেখানে কোনো এক দোকানেই সে কাজ করে নিজের পেট চালাবে, আর বাকি সময়টা রিজু দেবে বৃদ্ধকে খুঁজে বার করতে। তাই সেদিনই রিজু বেরিয়ে পড়ে কাজের খুঁজে। তবে কাজ করবে বললেই তো আর কাজ পাওয়া যায় না। তার উপর রিজুর এখন চেহারার যা অবস্থা, তাতে আরোই কাজ পাওয়া দায়। সকাল হতেই যদিও রিজু বেরিয়ে পড়ে কাজের খুঁজে, প্রথমে আশপাশে কিছু লোকজনদের কাছে যায় কাজের আশায়, কিন্তু রিজুর চেহারা দেখেই তারা ওকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেশ কিছু দোকানেও যায় রিজু, কিন্তু কোনো সুবিধা করে উঠতে পারে না সে। এসব কিছুর মধ্যেই একদিন হঠাৎ সন্ধে নেমে আসে। রিজু আশ্রয় নেয় এক মন্দিরের সিঁড়িতে। তখন সেখানে সন্ধ্যা আরতি চলছে। সেখানেই কিছু খাবার আর আশ্রয় পাওয়ার আশায় রিজু বসে পড়ে। সন্ধ্যা আরতি শেষ হলে ভেতর থেকে বেশ কয়েকজন পেরিয়ে আসে। তার মধ্যে একজন লম্বা সাদা ধুতি পরা মধ্যবয়স্ক লোক। বাইরে আসার পথে রিজুকে দেখে সে লোকটি দাঁড়িয়ে পড়ে। নিজের পুজোর থালা থেকে কিছু ফল তুলে রিজুর দিকে এগিয়ে দেয়। এরকম ভালো ব্যবহার
রিজু কোনোদিন কারোর কাছ থেকে পায়নি। তাই হঠাৎ এরকম হওয়াতে রিজু হকচকিয়ে যায়, বুঝতে পারে না ওর ঠিক কি করা উচিত। অবস্থা বুঝতে পেরে যদিও লোকটি নিজেই হেসে ফলগুলো ওর দিকে আরো এগিয়ে দেয়। এইবার রিজু দুহাত বাড়িয়ে ফলগুলো নিয়ে জোর হাতে প্রণাম করে ভদ্রলোককে। লোকটি হাত দেখিয়ে রিজুকে ইশারা করে জানায় ফলটা খেতে। রিজু লোকটির কথা মেনে ফলটা খেতে শুরু করে। লোকটি কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে থাকে, কিছু ভাবে। তারপর রিজুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? রিজু খাওয়া বন্ধ করে লোকটির দিকে তাকায়। লোকটি আবার এই একই প্রশ্ন একটু ভেঙে জিজ্ঞেস করে, তোমার নাম কি? রিজু মুখ ভর্তি ফলটা কোনোভাবে গিলে উত্তর দেয়, আমার নাম রিজু গো বাবু। লোকটি আবার বলে ওঠে, আচ্ছা, তা তোমার বাড়ি কোথায়? রিজু বলে, আমার বাড়ি সে অনেক দূর গো বাবু। লোকটি আবার জিজ্ঞেস করতে যায় যে বাড়ি কোথায়, সেই জায়গাটার নাম কি, কিন্তু কিছু একটা ভেবে সে আর জিজ্ঞেস করে না। তার জায়গায় প্রশ্ন করে, আচ্ছা, বাড়ি বহুদূর সেটা বুঝলাম, তাহলে তুমি বাড়ি ছেড়ে এত দূর এসে এই অবস্থায় এখানে কেন আছো? এই প্রশ্ন শুনে রিজুর হাতের ফলটা মাটিতে নেমে যায়। মুখে অদ্ভুত এক হাসি ধরা দেয় ওর। রিজু প্রথমে কিছুক্ষণ চুপ করেই বসে থাকে, নিজের মনে নিজেই যেন হিসেব মিলিয়ে উঠতে পারে না। সে অবস্থাতেই সে বিড়বিড় করে বলতে থাকে, সে অনেক কথা বাবু, সে অনেক কথা। লোকটির মনে এতক্ষণে কৌতূহল জেগে ওঠে, তাই সে আবার রিজুকে জিজ্ঞেস করে, আরে বাবা, তুমি বলোই না, এমন কি হয়েছে? বলেই কিছু একটা নিজের মনে ভেবে আবার বলে, আচ্ছা দাঁড়াও, তুমি এখন থাকো কোথায় এখানে? রিজু উত্তরে জানায়, যেখানে একটু মাথা গোজার জায়গা পায় সেখানে। বাড়ি ঘর তো কিছুই নেই আমার বাবু, এই লোকের দয়াতেই বেঁচে থাকা। কথাগুলো শুনে লোকটির খুবই মায়া জাগে রিজুর প্রতি। সে প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু তারপরেই গলা ঝেড়ে বলে, লোক চিনতে খুব আমি একটা ভুল করি না। তোমাকে দেখে আমার ভালো মানুষ বলেই বোধ হচ্ছে। কোনো কারণে খুব অসুবিধায় পড়েছ সেটাও বুঝতে পারছি। তুমি চাইলে আমার বাড়ি আসতে পারো, ওখানে গিয়েই না হয় শুনবো তোমার গল্প। কথাগুলো যেন রিজু বিশ্বাস করে উঠতে পারে না। সারাক্ষণ ধরে লোকের কাছে দূর ছাই খাওয়া রিজুকেও আজ একজন এভাবে সাহায্য করছে। রিজুর চোখ জলে ভরে আসে, হাতের ফল সব মাটিতে পড়ে গড়াগড়ি খায়। রিজু পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায় লোকটিকে। লোকটি কোনোভাবে সরে এসে রিজুকে আটকায়, তারপর ইশারায় রিজুকে জানায় তার পিছু নিতে। রিজুও তৎক্ষণাৎ সেখান থেকে উঠে হাঁটা দেয়। বেশ কিছুটা রাস্তায় হেঁটে আসার পর লোকটা দাঁড়ায় একটা কালো রঙের লোহার দরজার সামনে। তাকে থামতে দেখে রিজুও দাঁড়িয়ে পড়ে। দুতলা একটা সাদা রঙের বড় বাড়ি, সামনে মাঝারি মাপের একটা বাগান, বাগানে ফুল গাছ ভর্তি। লোকটি লোহার গেটটা খুলে নিজেই ভেতরে যায়, তারপর রিজুকে হাত নাড়িয়ে ভেতরে ডেকে নেয়। বাগান পেরিয়ে দুজনে গিয়ে ওঠে বাড়ির বসার ঘরে। রিজু ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে, বেশ বড় একটা ঘর, মাঝে একটা ঝাড়বাতি ঝুলছে। ঠিক তার নিচেই বসার জন্য কাঠের তৈরি সোফা, আর চারিধারে দেওয়াল ধরে সাজানো নানান রকমের মুখোশ, পুতুল, ভাস ইত্যাদি। সেসব দেখে রিজুর মনে পড়ে যায় নিজের বাড়ির কথা, যদিও সে সেটা প্রকাশ হতে দেয় না লোকটার সামনে। ঘরে ঢুকেই লোকটি প্রথমে ভেতরের ঘরে চলে যায় রিজুকে বাইরে রেখে। ফিরে আসে নতুন পরিষ্কার জামা নিয়ে। জামাটা রিজুর হাতে তুলে দিয়ে লোকটি বলে, বাগানের পাশে একটা স্নান ঘর আছে, তুমি সেখানে স্নান সেরে এই পরিষ্কার জামাগুলো পরে নাও। এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। রিজু ঘুরিয়ে আর কিছু বলে না, চুপচাপ লোকটির পিছন পিছন চলে যায় স্নানের ঘরের দিকে। বহু সময় পর রিজু ভালো করে স্নান করে, তারপর নতুন জামা পরে বেরিয়ে আসে বসার ঘরের দিকে। এসে দেখে লোকটি খাবারের আয়োজন করে রেখেছে।
রিজুকে আসতে দেখে হেসে লোকটি ইশারা করে বোঝাই খেতে বসতে। দুজনে খাওয়া শুরু করতেই লোকটি রিজুকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার সাথে সেটা বললে না তো? এরকম খাবার খাওয়া তো বহুদূর, রিজু কোনোদিন চোখেও দেখেনি এত খাবার। খাবারটা দেখার পর রিজুর মাথায় আর কিছুই থাকলো না। লোকটি ইশারা করতেই রিজু খাবার থালা সামনে নিয়ে বসে পড়ে। তারপরে লোকটির প্রশ্ন শুনে যদিও রিজুর খাওয়া একটু থেমে যায়, লোকটি আবার প্রশ্ন করে, তোমাকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয়, তোমার এরকম অবস্থা কেন? কি হয়েছিল? প্রশ্ন শুনে রিজু একবার উপরে তাকায়, তারপর লোকটির দিকে তাকিয়ে বলে, সে বাবু তুরা বড় মানুষ, বললেও বিশ্বাস করবিনি। এই কথাগুলো যেন লোকটির কৌতূহল আরো বাড়িয়ে দেয়। সে আরো একটু এগিয়ে বসে বলে ওঠে, আরে বাবা তুমি বলোই না, দেখো বিশ্বাস করি কি না করি। কোনোভাবেই কথাটা যেতে দিচ্ছে না দেখে শেষমেশ রিজু বলতে বাধ্য হয়। রিজু বলে, সব হয়েছে আমার পাপের জন্য বাবু, আমিই পাপী। একটু সংসার আমার আছে, ছেলে আছে, বউ আছে, বাড়ি আছে, কিন্তু সবটাই ছেড়ে আসতে হয়েছে এই পাপের জন্যে। ভগবানকে রুষ্ট করেছি আমি, আজ তারই ফল ভোগ করতে হচ্ছে। রিজু যতটা সম্ভব আসল কথাগুলোকে লুকিয়ে বাকিটা বলে। তারপর কি মনে হতে রিজু বলে ওঠে, বাবু আমায় একটা কাজ দিবি? তুই যা বলবি আমি তাই করে দেব, শুধু আমার একটু থাকার জায়গা করে দে। কথাটা প্রথমে লোকটিকে অবাক করে থাকলেও খুব তাড়াতাড়ি সে অবাক ভাবটা কাটিয়ে বলে ওঠে, বেশ, একটু ভাবতে সময় দাও। আচ্ছা, কাজ বলতে সেরকম কিছুই নেই এই বাড়িতে, আমি একা মানুষ থাকি, রান্নার লোক আছে হ্যাঁ একজন। তুমি বাড়ি পরিষ্কারের কাজ করবে? রিজু শুনেই সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হ্যাঁ জানায়। মনে মনে যদিও রিজু ভাবে সে কত ঝগড়া ঝামেলাই না করেছে একটা সময় লক্ষ্মীর সাথে এই কাজের জন্য, আর আজ কপালের ফের এমনই যে তাকে সেই একই কাজ করতে হচ্ছে। কিন্তু এছাড়া উপায় কি? সেই বৃদ্ধকে কোনোভাবে খুঁজে বার করতেই হবে, মূর্তিটা তার কাছ থেকে ফেরত নিতেই হবে, না হলে তো দেবীর হাত থেকে নিস্তার পাবে না রিজু, হয়তো ওর পরিবারও শিকার হবে দেবীর ক্রোধের। সেদিনই রিজু বাড়ির আরেক চাকরের কাছ থেকে সব কাজ বুঝে নেয়। পরের দিন সকাল থেকেই বাড়ি পরিষ্কারের কাজে লেগে যায় রিজু। পুরো কাজটাই সে বেশ যত্ন সহকারে করে। বাড়ির মালিক কাজ দেখে বেশ খুশি হয়। বিকেলের মধ্যে সব কাজ শেষ করে রিজু লোকটির কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে। এভাবেই পেরিয়ে যায় বেশ কয়েকদিন। বাড়ির মালিকের জিনিসটা অদ্ভুত লাগতে থাকে। সে কয়েকবার জিজ্ঞেসও করে রিজুকে, এই প্রত্যেক দিন বিকেলে তুমি কোথায় যাও? রিজু উত্তরে একমুখ হেসে বলে, কোথাও না বাবু, বাবু এমনি আমি একটু ফাঁক দিয়ে ঘুরতে যাই। কথাটা লোকটির বিশ্বাস ঠিক হয় না, কিন্তু রিজুকে সন্দেহ করার কোনো কারণই সে খুঁজে পায় না। রিজু বাড়ির সব কাজ মন দিয়ে করে, আজ অবধি একটাও নালিশ করার সুযোগ দেয়নি ও। তাই লোকটিও আর কিছু বলতে পারে না রিজুকে। মাথা গোঁজার জায়গা আর দুবেলা খাবার পেয়ে রিজু এবার পুরো দমে খুঁজতে শুরু করে বৃদ্ধকে। আজ এই পাড়া কাল ওই পাড়া করে পুরো জায়গাটাই খোঁজ নিয়ে ফেলে রিজু, এমনকি আশপাশের গ্রামগুলোও বাদ দেয় না সে। কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না রিজু। ওর মনে হতে থাকে হয়তো এই জায়গায় বৃদ্ধ থাকেই না, হয়তো এই রাস্তা দিয়ে সে যাচ্ছিল তখনই তার নজরে পড়েছে। এসব ভেবে রিজুর বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। সে কি আর খুঁজে পাবে লোকটিকে? এদিকে দেবীর ক্রুদ্ধতা দিন দিন বেড়েই চলেছে। এই তো আগের দিন খোঁজ শেষ করে রিজু যখন বাড়ি ফিরে ঘুমোচ্ছিল, হঠাৎ মাঝরাতে যখন রিজুর ঘুম ভেঙে যায়, সে দেখে যে তার হাতে একটা ছুরি আর আরেক হাতে একটা কাটার দাগ, গল গল করে রক্ত ঝরছে সেখান থেকে। সেটা দেখতেই রিজুর অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু কোনো রকমে নিজেকে শান্ত করে রিজু হাত ধুয়ে রান্নাঘরেই থাকা ওষুধের বাক্স থেকে ওষুধ বার করে কাটা জায়গায় লাগায়।
তারপর সতর্কভাবে মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে ফেলে। রিজুর ভয় হয়, যদি কেউ দেখে ফেলে তাহলে ওকে পাগল ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও যদি সত্যিটা বলে তাও ওকে কেউ বিশ্বাস করবে না। এরকমই একদিন খুঁজে আসার পর রিজু ঠিক করে এই বাড়িতে সে আর থাকবে না। রিজুর মনে হয় যদি সেই বৃদ্ধ এই শহরের বাসিন্দা হতো তাহলে এতদিন ঠিক রিজু তার দেখা পেয়ে যেত। এই শহরে এমন একটিও বাড়ি নেই যেখানে রিজু যায়নি। আশেপাশের গ্রামগুলোতেও রিজু খোঁজ করেছে। রিজুর বাড়ি ফেরার কথা মাথায় আসে। ওর মনে হয় যদি ওকে মরতেই হয় দেবীর হাতে তাহলে ও নিজের বাড়িতে নিজের পরিবারের সাথে মরবে। আর কিছু না হোক নিজের ছেলের হাতে মুখাগ্নিটুকু তো পাবে। এই অচেনা শহরে অচেনা লোকেদের মধ্যে সেটুকু দেওয়ারও তো কেউ নেই ওর। কথাটা মনে হতেই রিজু মাইনে থেকে জমানো কিছু টাকা আর কয়েকটা জামা কাপড় একটা পুটলির মধ্যে বেঁধে নেয়। সে ঠিক করে পরের দিন সকালেই বাড়ির মালিককে জানিয়ে নিজের গ্রামের দিকে রওনা হবে রিজু। সকাল হতেই রিজু নিজের ঘর থেকে বেরিয়ে চলে যায় বসার ঘরে। গিয়ে দেখতে পায় বাড়ির মালিক বাড়িতে নেই। যে লোকটা রিজুর এত উপকার করেছে তাকে না জানিয়ে চলে যেতে রিজুর মন চায় না। তাই রিজু ঠিক করে সে অপেক্ষা করবে তার ফিরে আসার। বাড়ির মালিকের ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাড়ি ফিরেই বসার ঘরে রিজুকে দেখে সে বলে, ও ভালো হলো তুমি এখানেই আছো। আমার ঘরে বিছানার পাশের আলমারিতে সাদা রঙের একটা খাম রাখা আছে, ওটা একটু নিয়ে এসো তো। কথাটা বলেই লোকটা পকেট থেকে একটা চাবি বার করে সেটা রিজুর হাতে ধরিয়ে দেয়। এই প্রথম সে এরকম একটা আবদার রাখে রিজুর সামনে। এতদিন ধরে রিজু একাগ্রভাবে কাজ করে গেছে লোকটির জন্য। কোনো বিশ্বাস ভাঙার মতো কাজ সে করেনি। তাই নিজের আলমারির চাবি রিজুর হাতে তুলে দিতে লোকটির একবারও দ্বিধাবোধ হয় না। এরকম একটা আদেশ পেয়ে রিজু আর কিছুই বলতে পারে না। সে ভাবে কাজটা করে দিয়ে তারপরেই না হয় সব কথা রিজু বলবে লোকটিকে। চাবি হাতে তুলে নিয়ে মাথা নেড়ে রিজু বেরিয়ে যায় বসার ঘর থেকে। মালিকের ঘর হচ্ছে দোতলায়, দক্ষিণ কোণে। সে ঘরে রিজু আগেও বেশ কয়েকবার গেছে ঝাড়পোছ করতে। ঘরের পাশেই কালো রঙের একটা বড় আলমারিতে রাখা আছে রিজু সেটাও জানে। তাই সে সোজাসুজি ঘরে ঢুকে আলমারির দিকে এগিয়ে যায়। চাবি ঘুরিয়ে আলমারিটা খুলে ফেলে। আলমারি খুলতেই রিজুর চোখ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। সে চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। পুরো শরীর রিজুর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ওভাবে রিজু ওখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে সেটা আর ওর মনেও থাকে না। দেখে মনে হয় পৃথিবীতে রিজু আর সেই আলমারি ছাড়া আর কিছুই নেই। আস্তে আস্তে রিজুর হাত পা সব কাঁপতে শুরু করে। রিজু বিশ্বাস করে উঠতে পারে না নিজের দু চোখকে। আলমারি থেকে ছিটকে পিছিয়ে আসে রিজু। আরো একবার চোখ বড় করে তাকায় আলমারির দিকে। সেখানে একটা কাঁচের বাক্সের মধ্যে রাখা সেই দেবী কালকুর্ণীর মূর্তি। নিয়তির এই পরিহাস আর মেনে নিতে পারে না রিজু। যে জিনিসটার জন্য এত কিছু সহ্য করতে হয়েছে রিজুকে, তার পরিবারকে অসহায়ভাবে ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে, কত দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে, সেটা এতদিন তার এতটা কাছে ছিল, কিন্তু তাও সে জানতে পারেনি। কিন্তু এবার সে কি করবে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।